সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় করোনায় অক্সিজেন ও টিকা নিয়ে শঙ্কা। দর্শকের আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহাতাব স্বপ্নিল, এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক আপনার কাছে যেতে চাই। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার ক্ষেত্রে সারা দেশেই যখন একটি প্রস্তুতি চলছিল, ঠিক তার আগে থেকে অক্সিজেন এবং আপনি জানেন যে পার্শ্ববর্তী দেশে অক্সিজেন এবং টিকা নিয়ে বেশ সংকটের মধ্যে আছে। এর মধ্যেই ভারত সেরাম ইনস্টিটিউট আমাদের টিকা নিয়ে আসায় টিকা দেওয়ার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এক্ষেত্রে এই টিকা এবং অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত রাখার ক্ষেত্রে যে প্রস্তুতি ছিল সেটি কি যথেষ্ট ঘাটতি ছিল কিনা, বা এটির সরবরাহ নিশ্চিত করার নিয়ে এখনও কেন শঙ্কা তৈরি হয়েছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে প্রস্তুতির বিষয়টায় যদি আসি আপনার এই প্রশ্নের উত্তরে, তাহলে আমরা অনেক শিক্ষা গ্রহণ করেছি। কিন্তু ফার্স্ট ওয়েভের সময় আমরা একটি আরটিপিসিআর এর ল্যাবরেটরি দিয়ে শুরু করে আজকে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের একটা ভালো প্রস্তুতি আছে। আরটিপিসিআর এখন সংখ্যা অনেক বেশি হয়েছে, জনগণের কাছে কাছাকাছি পৌঁছেছে। ঠিক তেমনি আপনি যদি দেখেন যে পরীক্ষার বিষয়টা যেমন জনগণের কাছাকাছি পৌঁছেছে, আবার আপনি যদি অ্যান্টিজেন টেস্টের কথাটাও ধরেন, এইটাও জনগণের পাশাপাশি কাছাকাছি পৌঁছেছে। কারণ এইগুলি উপজেলায় কিন্তু এখন হচ্ছে। তার মানেটা হলো কি, যে আমরা প্রথমে প্রস্তুত না থাকলেও পরবর্তীতে করোনার, আমি এই টার্মটা খুব ইউজ করি, অনেকের না পছন্দ থাকতে পারে, সেটা হলো করোনার পিছে পিছে দৌড়ানো। মানে করোনা আগে যাচ্ছে, আমি ওকে ধরতে চাচ্ছি। এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটাই ভুল। আপনাকে করোনার আগে প্রস্তুতি নিতে হবে, তাহলেই আপনি এটার মোকাবেলা করতে পারবেন। এটা যদি আমি এইভাবে এখন চিন্তা করি যে আমাদের প্রস্তুতি প্রথম ওয়েভের সময় ছিল না, আমরা ওই করোনার পিছে দৌড়ে দৌড়ে প্রস্তুতি নিয়েছি, এবং ফার্স্ট ওয়েভ শেষ হওয়ার পরে দ্বিতীয় ওয়েভের জন্য কোনো প্রস্তুতি আমরা নিয়েছি কিনা। হ্যাঁ, প্রথম ওয়েভের সময় আমরা করোনার পিছে দৌড়ে যে প্রস্তুতিটা নিয়েছিলাম সেইটা এখন কিছুটা কাজে লেগেছে দ্বিতীয় ওয়েভের সময়। কিন্তু দ্বিতীয় ওয়েভটা যে প্রথম ওয়েভের চেয়ে ভয়ঙ্কর হবে, এটা কিন্তু আমাদের সবার জানা, পৃথিবীর সব দেশে এটা ঘটেছে। তাহলে দ্বিতীয় ওয়েভের জন্য আমাদের যে প্রস্তুতিটা নেওয়া উচিত ছিল, সেইটা আমরা নিতে পেরেছি কিনা। আমি বলবো না, সেইটা নেওয়া হয়নি। বরঞ্চ প্রথম ওয়েভে যে প্রস্তুতিটা ছিল আমাদের, সেই প্রস্তুতি এবং যেই পর্যায়ে আমরা ছিলাম সেখান থেকে অনেক কিছু আমরা গুটিয়ে নিয়েছিলাম, যার কারণে এখন সেকেন্ড ওয়েভটা যখন আসছে আমাদের কিন্তু বেশ কিছু জীবনহানির ঘটনা ঘটে গেল। এবং আমরা এখন এসে দেখছি যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতেই হবে। একটি লোকের মধ্যেও যদি সংক্রমণ থাকে তাহলে আপনি সেফ না, এই প্রিন্সিপালটা মনে রাখবেন। একজনের মধ্যেও যদি সংক্রমণ থাকে তাহলে সারা পৃথিবী আনসেফ, বাংলাদেশ না শুধু। সুতরাং আমাদেরকে এই করোনা মুক্ত হতে হলে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের ইচ্ছেটা থাকতে হবে, স্ট্র্যাটেজি বা কৌশলটা থাকতে হবে, পরিকল্পনাটা থাকতে হবে, একজনও যাতে করোনা আক্রান্ত রোগী বাংলাদেশে না থাকে। তাহলে এখন কি করতে হবে? আমরা দুটো পরিকল্পনা আছে এখানে, যেটা আমাদের নেওয়া দরকার আমি মনে করি। এবং বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছে, আমি আমার যতদূর জানা, আমি জানি না মিডিয়ার আপনারা জানেন কিনা, জনগণ অবশ্যই জানে না সরকারের কৌশলগত পরিকল্পনাটা কি করোনা নিয়ন্ত্রণের জন্য, এবং দ্বিতীয় ওয়েভ প্রথম ওয়েভের জন্য কি ছিল সেটা সম্বন্ধে জনগণ জানে কিনা, আর দ্বিতীয় ওয়েভের জন্য কি পরিকল্পনা আছে সেটা জনগণ জানে কিনা। আমি যতটুকু জানি, যে আমার কাছে এখনো পর্যন্ত পরিষ্কার না যে বাংলাদেশ সরকার কি পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে, এবং সেই পরিকল্পনার যে তিনটি অংশ, যে আমি কি করব, কিভাবে করব, কতদিনে করব, সেই জায়গাটায় জনগণ কিন্তু এখনো আমি বলবো যে অন্ধকারেই আছে, যে সরকার কি করতে চায়, কিভাবে করতে চায়, কতদিনের মধ্যে করতে চায়। আমাদেরকে মনে রাখতে হবে, করোনা সংক্রমণ যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদেরকে একটা লক্ষ্য ঠিক করতে হবে, যে আমি এতদিনের মধ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করব। তাহলে আমি একটা পরিকল্পনা নিয়ে যদি অগ্রসর হই, তাহলে এখন কি করব, এরপর কি করব, তারপরে কি করব। এখন আমি যদি আসি, করোনা নিয়ন্ত্রণের একটা প্রথম ধাপ হলো জনসচেতনতা বৃদ্ধি।
কিন্তু পাশাপাশি যেই কথাটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে জনসচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা বৃদ্ধি, এই যে জনসম্পৃক্ততার বিষয়টাতে জি আমি সবসময় লক্ষ্য করে এসেছি এতদিন পর্যন্ত জনগণ কিন্তু সম্পৃক্ত হয় নাই, জনগণ সচেতন কিন্তু সম্পৃক্ত হয় নাই, যেই কারণে যখনই লকডাউন দিচ্ছি বা অন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছি জনগণ কিন্তু মানছে না। আপনি দোকানপাটের বেলায় দোকানদাররা মানছে না, মালিকরা মানছে না। আপনি বাস কথা ধরেন, সেখানে বাস মালিকরা মানছে না, শ্রমিকরা মানছে না। সুতরাং এই যে জনসম্পৃক্ততা না থাকাতে না মানার প্রবণতাটা কিন্তু লক্ষণীয়। সুতরাং এই জায়গায় আগে সরকারকে কৌশল নিতে হবে যে কিভাবে জনগণকে সম্পৃক্ত করবে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি যদি আসি, তাহলে এখন টিকার প্রসঙ্গটা এসে যাবে, আবার অক্সিজেনের প্রশ্ন। এখন কথা হলো আপনার প্রস্তুতিটা কি আছে। দেখুন, অক্সিজেন সংকট হতেই পারে, বিশেষ করে আমরা যেহেতু অক্সিজেনের জন্য ভারত নির্ভর, আবার টিকার উপরেও আমরা কিন্তু ভারত নির্ভর। আপনি শুনে আশ্চর্য হবেন যে আমার এই নির্ভরতাটা একক নির্ভরতা কেন, আমার অল্টারনেটিভ কেন নাই। তার মানে সরকার পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে না। আমি আজকে যে ভারত নির্ভরতা টিকার জন্য, সেই কারণে আজকে যে ঝুঁকিটা হলো, আমি কিন্তু দ্বিতীয় ডোজ টিকা বন্ধ করে দিয়েছি। এখন দেখেন, এইটা একটা টাইম কিলিং। কিন্তু আমি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকা আমার দেশের 12.5 কোটি লোককে দিতে না পারি, 25 আমার যে টিকাটা লাগবে 25 কোটি ডোজ, আমি এই 25 কোটি ডোজ টিকা আমি সংগ্রহ করতে পেরেছি কিনা। আমি যদি তা না পেরে থাকি তাহলে এটা একটা ব্যর্থতা। কারণ আমাকে আশ্বাস পেতে হবে এবং নিশ্চিত হতে হবে আমার দেশে 12.5 কোটি লোককে 2 ডোজ টিকা দিতে হবে, কতদিনের মধ্যে দিতে হবে। কারণ আপনি একটা সময়ের মধ্যে যদি টিকাটা শেষ না করেন 2 ডোজ, তাহলে কিন্তু হার্ড ইমিউনিটি আপনি অ্যাচিভ করতে পারছেন না। এবং হার্ড ইমিউনিটি ইজ দ্য টার্গেট। আপনার সারা দেশে যদি করোনা নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে এর কোনো বিকল্প নেই। সারা পৃথিবী এই হার্ড ইমিউনিটির জন্য কিন্তু টিকার ব্যবস্থাটা করছে, এবং তারা দেশের 70 to 80% জনগণকে এই টিকা দিচ্ছে এবং এই টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে। ডক্টর মোজাহিরুল হক, আপনার কাছে জি আবার আসবো আমি, আপনি আমার সঙ্গেই থাকবেন। অধ্যাপক ডক্টর মামুনুল মাহতাব স্বপ্নিল, যেটি মোজাহিরুল হক স্যার বললেন যে আসলে টিকা নিয়ে বা অক্সিজেনের যে পূর্ব পরিকল্পনা দরকার ছিল, সেখানে একটি ঘাটতি ছিল। সরকারের আসলে তেমন পরিকল্পনা লক্ষ্য করা যায়নি, বিশেষ করে টিকার বা একটি সোর্সের উপর নির্ভরতা, যেটা সরকারের অপরিপক্কতার পরিচয় দেয়। তিনি বলেন যে আসলে এই সময়গুলোকে এই সিদ্ধান্তগুলো আরও নেওয়া যেত না, যে অন্য সোর্সগুলোকে সংগ্রহ করা। আমি একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। আমি এই কারণে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করতে চাই যে দেখুন, পিছন দিকে তাকিয়ে অনেকগুলো সংশোধনের কথা বলা যায়, সামনের দিকে তাকিয়ে কী হবে এটা বলা খুব মুশকিল, বিশেষ করে একটা প্যান্ডেমিক সিচুয়েশনে। কেন আমরা শুধুমাত্র একটি ভারতের টিকার উপর নির্ভর করেছি? আমাদের যে পলিসি ছিল, সেই পলিসি অনুযায়ী আমাদের যে আইন, যে আমরা কতগুলো উন্নত রাষ্ট্র বা হু কর্তৃক স্বীকৃত কোনো টিকা ছাড়া অন্য কোনো টিকা আমদানি করতে পারবো না দেশের জন্য। এবং এটি কেন করা হয়েছে? কারণ আমাদের টিকা পরীক্ষার সক্ষমতা কম, যাতে আমাদের দেশে কোনো উল্টোপাল্টা টিকা না ঢুকে আসে। এটি প্যান্ডেমিকের আগে থেকে আইনটি প্রচলিত ছিল। অর্থাৎ আমার দেশের সরকার আমার জনগণের সুরক্ষার বিষয়টি খেয়াল করেছেন, এবং যেই সময় বাংলাদেশে কোভিশিল্ড এসছে সেই সময় এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে খালি ফাইজারের টিকাটি। মডার্নাও কিন্তু এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রিকোয়ালিফাইড না, এক অবশ্যই আমেরিকার রেজিস্টার্ড, কিন্তু মডার্না বা ফাইজার টিকা তো আপনি এখন চাইলে আপনি পাচ্ছেন না। আপনি সামনে যে ফাইজারের 1 লক্ষ ডোজ টিকা পাবেন, কারণ ফাইজার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রিকোয়ালিফিকেশন নিয়েছে, এখন আমরা কোভ্যাক্সের মাধ্যমে পাবো। দ্বিতীয় হচ্ছে যে তাহলে আজকে কেন স্পুটনিক 5 এবং আজকে কেন আজকে আমরা যখন আলোচনা করছি, আমি যতদূর জানি যে সিনোফার্মের টিকাটি এখন অনুমোদন পাওয়ার প্রক্রিয়া আছে, এবং হয়তো বিকাল নাগাদ আমরা জানতে পারবো। তাহলে কেন আজকে আমরা স্পুটনিক 5 এবং সিনোফার্মকে দিলাম? যে সময় কোভিশিল্ড এসেছিল সেই সময় কিন্তু স্পুটনিক 5-এর এই বিরাট এক্সপোজার ছিল না। আজকে এটি অনেকগুলো দেশে চলে গেছে, কোটি কোটি মানুষ পেয়ে গেছে, এখন এটি নিরাপদ প্রমাণিত। এখন এটি ভারতেও কিন্তু দেওয়া হয়েছে, এখন ভারতে ট্রায়াল চলছে। ফলে আমরা জানি এটি একটি নিরাপদ টিকা। ফলে আমি আমার মানুষের সুরক্ষার ক্ষেত্রে মাথায় রেখে টিকাটি এখন আনছি। আগে আনতে পারলে ভালো হতো, কিন্তু আমার কাছে মনে হয় প্রস্তুতি ছিল না। আর যে কথাটা যে আমার 12 কোটি মানুষের টিকা আমাকে ইনশিওর করতে হবে, পৃথিবীর কোনো রাষ্ট্র এখন পর্যন্ত, আমি ইসরায়েল আর ওরকম ক্ষুদ্র জনগোষ্ঠীর 2টি রাষ্ট্র বাদ দিলে, এরকম বৃহৎ জনসংখ্যা বা মাঝারি জনসংখ্যার কোনো রাষ্ট্র এখন পর্যন্ত ধারে কাছে পৌঁছাতে পারেনি। এটি একটি বাস্তবতা, কারণ এত টিকা বিশ্বে নাই। আর আমরা যেটা বলছি যে আমরা কেন টিকা উৎপাদনে যাইনি, সেখানে লিমিটেশন আছে। এটা আমার বন্ধু আব্দুর রহমান আর ভালো বলতে পারবেন। বাংলাদেশে কোনো ওষুধ কোম্পানির সক্ষমতা আছে,
কিন্তু সেই সক্ষমতা সেই জায়গায় না যে তারা একটি টিকাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে পারবে। তাদের সক্ষমতা বৃদ্ধির ব্যাপার আছে এবং সেই কাজগুলো শুরু হয়েছে। সবচেয়ে বড় কথা যে প্রস্তুতি আরও ভালো থাকলে আমরা নিশ্চয়ই ভালো থাকবো না, আমি তো আরও বেশি সিকিউর ফিল করতাম। কিন্তু আমার কাছে মনে হয় যে যা হয়েছে সেটাও অত খারাপ না যতটা খারাপ আমরা মনে করছি। কিংবা এই যে প্রথম ডোজ টিকা কেন চালিয়ে যাওয়া হলো, প্রথম ডোজ টিকা কিন্তু ইউএসও চালিয়ে গেছে টিকার সংকট জেনেও, এবং ইউএস পলিসি যেটা ছিল যে আমি যদি প্রথম ডোজটা দিয়ে যাই অন্তত আরও বেশি সংখ্যক জনগোষ্ঠীকে আমি কিছুটা প্রোটেকশন দিতে পারছি, সেই পলিসিতে চালিয়ে গেছে। তো সবগুলো আবার আমি বলতে পারি যে না এটা খুবই বোকার মতো কাজ হয়েছে, যখন দেখতে পাচ্ছেন সোর্স নেই কেন দিলেন। তো এগুলো হচ্ছে পলিসির ব্যাপার, আমি কিভাবে জিনিসটা এক্সিকিউট করব। তো ফলে আমার কাছে এটা মনে হয় যে এই জিনিসগুলো আসলে একটু ওভাবেই চিন্তা করা উচিত। আর আরেকটা বিষয় আমি যেটা সবসময় অন রেকর্ড অনেক সময় বলে এসেছি, যে সকল বিষয় জনগণের সাথে শেয়ার করার জন্য না। আমাদের এখানে যে টিকা নিয়ে বিভ্রান্তি, তার একটি বড় কারণ হচ্ছে আমরা কিন্তু এখনও পাই বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যে ডাক্তার সাহেব মডার্না নিব না অ্যাস্ট্রাজেনেকা নিব, ফাইজারটা নিলে কেমন হয়, অ্যাজ ইফ সবগুলো টিকা শোকেসে সাজানো আছে, আমি যেটা যাবো সেটা পাবো। এই জিনিসটা কেন আমার মাথায় ঢুকেছে, কারণ আমরা এত বেশি আলোচনা করেছি টিকার জন্মের আগে থেকে, কোনটা ফেজ 1-এ কোনটা ফেজ 2-তে, কোনটা কি কোনটা না। তো আমার কাছে এটা মনে হয় যে জাতীয় পলিসি কী হবে এটা সাধারণ মানুষের সাথে শেয়ার করার বিষয় নেই। কারণ আমি ঠিক করি সাকিব আল হাসান খেলবে না, আমি আপনার সাথে আলোচনা করবো অ্যাজ ইফ যে সাকিবকে খেলানো ঠিক কি ঠিক না। এরকম যখন আমাদের ইনভলভমেন্ট, আমাদের টিকার পলিসিতে সবার দিন স্বপ্নিল আপনার কাছে আবার আসবো। আমি ডক্টর আব্দুর রহমান, যেটি স্বপ্নিল ভাই বললেন যে আমাদের আসলে বাংলাদেশের টিকা উৎপাদনের যে চুক্তি রাশিয়ার স্পুটনিক ভির সাথে করা হচ্ছে, সেটি আসলে কোন প্রক্রিয়ায় হবে বা সেটি কতদিন লাগবে, আর এই টিকার যে সংকটকালীন সময় অন্য সোর্স থেকে কীভাবে টিকা সংগ্রহ করা হবে? জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার প্রসঙ্গে আসার আগে একটু বলি, সারা বিশ্বব্যাপী কিন্তু টিকার সংকট আমরা এখনও অনেক দেশ এখন পর্যন্ত টিকা পায়নি। সেই হিসাবে বাংলাদেশ প্রথম যেভাবে শুরু করেছিল, বাংলাদেশের টিকাদান পদ্ধতি এবং যে ব্যবস্থাপনা ছিল এটা কিন্তু সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল। এবং প্রথম দিকে আমরা দেখেছি যে বাংলাদেশে 9-10 নম্বরের বাংলাদেশের অবস্থানটা ছিল। বাংলাদেশ ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়া এবং কোভ্যাক্স থেকে টিকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রায় 10.5 কোটি মতো টিকা নিশ্চিত করেছিল। তবে হ্যাঁ, একটি বিষয় হচ্ছে যে একটি সোর্সের উপর নির্ভর না করে হয়তো অন্য সোর্সের উপর নির্ভর করলে আজকে আমাদের যে অবস্থাটি হয়েছে সেই অবস্থাটি হতো না। তবে আমি কিন্তু এখন বর্তমানে এই অবস্থা নিয়ে অত বেশি আমি এখনও শঙ্কা প্রকাশ করছি না, এখনই সে সময় আসেনি। আপনি দেখেন যে আমাদের যে টিকা এখনও যে পরিমাণ টিকা আছে, হয়তো সেকেন্ড ডোজ আমরা সবাইকে দিতে পারবো না, আমরা প্রথম ডোজ দেওয়া বন্ধ করেছি। এখন এর যে কোনো সময় কিন্তু এই জ্বরটা খুলে যেতে পারে। হ্যাঁ, তবে আমরা রিসেন্টলি স্পুটনিক ভি, আপনি যে টিকাটির কথা বললেন, এই টিকা, এবং আমি গতকাল যেটা জেনেছি যে বাংলাদেশ সরকার এখনও চেষ্টা করছে যে আমেরিকাতে যে উদ্বৃত্ত টিকা আছে সেই টিকাটি, অ্যাস্ট্রাজেনেকা টিকাটা নিয়ে আসা যায় কিনা। বাংলাদেশে যদি এখন 14 লক্ষ যারা হয়তো সেকেন্ড ডোজ পাওয়ার ব্যাপারে একটু শঙ্কা রয়েছে, এবং সেটা যদি 2 মাস বা 3 মাসের ভিতরে, ইন্ডিয়া থেকে বলা হয়েছে যে জুন জুলাইয়ের ভিতর টিকা হয়তো প্রদান করা সম্ভব হবে না, এবং সেটা যদি জুলাইয়ের ভিতরেও দেওয়া যায়, আমার মনে হয় যে জুলাইয়ের ভিতর দিতে পারলেও কিন্তু 3 মাসের ভিতরে কভার করা সম্ভব হবে সেকেন্ড ডোজ। তো আমি মনে করি যে সেখানে এখনও সম্ভাবনা রয়েছে, তবে শঙ্কা তো থেকেই যায়, সে বিষয়টি আছে। আর আপনি যে বিষয়টি বললেন যে স্পুটনিক ভি টিকাটি, এটাও কিন্তু অ্যাস্ট্রাজেনেকার মতো অ্যাডিনোভাইরাস বেসড একটা টিকা, এবং এই টিকাটি কিন্তু আমরা যেটা ল্যান্সেটে যে প্রকাশনা হয়েছে সেখানে দেখেছি যে 91.5% এফিকেসি আমরা দেখতে পেয়েছি। প্রায় একটা ইন্টারিম রিপোর্ট ল্যান্সেটে প্রকাশ হয়েছে, প্রায় 22-23 হাজারের উপরে যে ট্রায়ালটি হয়েছিল। তো সেখান থেকে এই টিকার কার্যকারিতা কিন্তু খুবই ভালো, এবং রিসেন্টলি একটা গবেষণা দেখা গিয়েছে যে এটা 98%, এটা এখন যে বিভিন্ন দেশে প্রয়োগ করা হচ্ছে, 98% এফিকেসি পাওয়া গিয়েছে। সেদিক দিয়ে এই টিকাটি কিন্তু খুবই কার্যকরী বলে মনে হচ্ছে। এখন বাংলাদেশে ফার্মাসিউটিক্যালে, যেটা ডক্টর স্বপ্নিল বললেন যে বাংলাদেশে ফার্মাসিউটিক্যালের সক্ষমতা আছে কিনা, বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যাল কিন্তু টিকা উৎপাদনে, অন্য টিকা উৎপাদনে কিন্তু সক্ষমতা দেখিয়েছে। হ্যাঁ, তবে কোভিড-19-এর এই টিকাটি কিন্তু এটা উৎপাদনের ক্ষেত্রে যে ধরনের সক্ষমতা বা যে ধরনের অ্যারেঞ্জমেন্ট বা যে ধরনের কাঁচামাল দরকার, সেটা কিন্তু বাংলাদেশে এখন আছে কিনা ভাবার বিষয়। কারণ একটি বিষয় হচ্ছে সারা বিশ্বব্যাপী কিন্তু ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউটেও কিন্তু কাঁচামালের সংকট দেখা গিয়েছে। আমেরিকা থেকে কাঁচামাল কিন্তু তারা আমদানি করতে পারেনি, এবং কাঁচামাল টিকা উৎপাদনের পাশাপাশি টিকার যে কাঁচামাল প্রয়োজন সেটাও যে সেই পরিমাণভাবে উৎপাদন করা দরকার, সেই বিষয়টি কিন্তু অনেক দেশই চিন্তাভাবনা করেনি, যে কারণে কিন্তু সারা বিশ্বব্যাপী কিন্তু টিকা উৎপাদনের কাঁচামালের কিছু সংকট দেখা দিয়েছে। সেই অবস্থা ইন্ডিয়াতেও আছে,
এবং বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে, টিকা উৎপাদনের যে সেট আছে এখন কোভিড-19 টিকা উৎপাদনের ক্ষেত্রে, সেটাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের কাঁচামাল, যে ধরনের ব্যবস্থাপনা বা যে ধরনের সেট দরকার, আমার মনে হয় যে এটা অবশ্যই 2-3 মাস তো লাগবেই কমপক্ষে। তো সেটা যদি সেই যত দ্রুত সম্ভব সেই ব্যবস্থাপনা যদি করা যায়, যেহেতু আমরা এখন বাংলাদেশ সরকারের সঙ্গে রাশিয়া সরকারের একটা টিকার টেকনোলজি ট্রান্সফারের একটা চুক্তি হয়ে গিয়েছে এবং একটি নতুন একটি পথ সুগম হয়েছে। আমরা মাঝখানে দেখেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবারই কিন্তু বলেছেন যে এই টিকা উৎপাদনের এই টেকনোলজিগুলো উন্মুক্ত করা হোক। এটা সারা বিশ্বব্যাপী একটি সমস্যা, এই সমস্যাকে সমাধান করতে হলে একা কোনো দেশ চলতে পারবে না। সুতরাং সেখানে সব দেশের তাদের সক্ষমতা নিয়ে পারস্পরিক জানেন যে সহযোগিতা রাশিয়ার এই এগোতে হবে। টিকা উৎপাদনের জন্য বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি সরকারের কাছে আবেদন করছে বা চেষ্টা করে যাচ্ছে। তো সেটি কি একজনকে দেওয়া হবে না একাধিক জনকে দেওয়া হবে, যে একাধিক প্ল্যান্টে এটি উৎপাদন সম্ভব কিনা? সে বিষয়টি অবশ্যই আমি মনে করি যে রাশিয়ার টিকা উৎপাদনের ক্ষেত্রে এখানে একটি কোম্পানিও সেটা করতে পারে, বা যদি একের অধিক কোম্পানিকেও সেটা দেওয়া হয়, যদি প্রচুর পরিমাণ উৎপাদনের প্রয়োজন হয় এবং সক্ষমতার বেসিসে যদি একের অধিক কোম্পানিকে এটা উৎপাদনের জন্য দেওয়া হয়, সেটা অবশ্যই কোনো খারাপ দিক না। সেখান থেকে টিকার উৎপাদন বাড়বে এবং তাতে করে হয়তো বেশি যোগান দেওয়া সম্ভব হবে আমাদের দেশে এবং আমাদের দেশের বাইরেও হয়তো যোগান দেওয়া সম্ভব হবে। তো আমি মনে করি যে যত বেশি ফার্মাসিউটিক্যালকে অন্তর্ভুক্ত করা যায়। আর একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এই সব নিউ টেকনোলজিতে আমরা যত অগ্রসর হব, সামনে এই প্যান্ডেমিকই শুধু প্যান্ডেমিক না, বা এই প্যান্ডেমিক কতদূর পর্যন্ত যাবে তাও আমরা এখন পর্যন্ত জানি না। আমরা প্রতিদিনই নতুন নতুন বিষয় কিন্তু আমরা যাচ্ছি। একটু আগে যে কথাটি বলা হলো যে সেকেন্ড ওয়েভ, আমরা কিন্তু অক্টোবর নভেম্বরের দিকে একবার আসলে কিন্তু আমরা বিভ্রান্ত হয়েছি। অক্টোবর নভেম্বরের দিকে একবার কিন্তু বেড়ে গিয়েছিল, আমরা তখন কিন্তু সেটাকে সেকেন্ড ওয়েভ বলেছি। তারপর হঠাৎ করে আবার জানুয়ারিতে কমে যায়, জানুয়ারি ফেব্রুয়ারিতে নেই, মার্চের শেষের দিক থেকে আবার বেড়ে আবার হুট করে কয়েকদিনের ভিতরে এই অবস্থা তৈরি হয়। তো সরকারের পক্ষ থেকে কিন্তু, বা আমরা যারা সাধারণ জনগণ এবং ইভেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও কিন্তু কোনটা সেকেন্ড ওয়েভ, কখন সেকেন্ড ওয়েভ আসছে এই বিষয়টা কিন্তু বুঝতে পারেনি। কিন্তু সারা বিশ্বে কিন্তু করোনা সংক্রমণ বেড়েই চলছিল, কিন্তু যে কোনো কারণে বাংলাদেশে কিন্তু কম ছিল। সুতরাং বাংলাদেশের এই যে পরিস্থিতিতে আমরা আছি, তাতে কিন্তু সবার জন্য, ইভেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য বোঝার কিন্তু উপায় ছিল না। ডক্টর আব্দুর রহমান, আমরা একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে করোনার সময় আমাদের অক্সিজেন এবং টিকা নিয়ে যে সংকট, আমরা দেখলাম যে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে টিকা প্রাপ্তির ক্ষেত্রে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন চীনের নেতৃত্বে একটি টিকা জোট বা ভ্যাকসিন জোটে বাংলাদেশ যোগ দিয়েছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি এটি জানিয়েছেন। এই জোট থেকে টিকা প্রাপ্তির ক্ষেত্রে আসলে কি সুফল আসতে পারে বা কতটা সহজ হতে পারে আমাদের টিকা প্রাপ্তি, তা কি আমাদের এই সংকটকে মোকাবেলায় সহায়ক হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি একটা জিনিস একটু স্মরণ করিয়ে দিতে চাই সবাইকে আপনাদের মাধ্যমে, যে আসলে টিকাটা দিচ্ছি কেন। টিকাটা দিচ্ছি হলো ইমিউনিটি ডেভেলপ করার জন্য। এখন আমাদের মনে রাখতে হবে যে এই টিকাটা এখন পর্যন্ত, যে টিকাগুলি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, এদের আমাদের কিন্তু যে অ্যান্টিবডিটা ডেভেলপ করে টিকার পরে, এটা কিন্তু কুইকলি ডুইন্ডল, খুব তাড়াতাড়ি আবার চলে যায়, ঠিক আছে। আর পাশাপাশি আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই ভাইরাসটা ডেলিবারেটলি সাপ্রেস ইমিউন সিস্টেম, মানে নো লাইফ লং ইমিউনিটি। আমাদের অনেক টিকা আছে যেটা লাইফ লং ইমিউনিটি দেয়। এখন এইটার ব্যাপারে আমাদের সম্পূর্ণ অনিশ্চয়তা এখন পর্যন্ত। গবেষণার মাধ্যমে এই যে আমি দুটো তথ্য দিলাম, এই দুটো তথ্যের উপরে ভিত্তি করে আমাকে মনে রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আমার 25 কোটি ডোজ টিকার দরকার, এবং তা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশের মানুষকে যদি টিকাটা দিতে পারি, তাহলে আমাদের যে লক্ষ্য হার্ড ইমিউনিটি অ্যাচিভ করা, আমরা তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো। এইখানে যে কোনো সময়ক্ষেপণ মানুষের মৃত্যুর কারণ হবে, বেশি মৃত্যুর কারণ হবে, আবার পাশাপাশি আমাদের সংক্রমণও অনেক থামাতে অনেক ডিলেট হবে। সেই জন্যই আমার কথা হলো আমাদের দেশের বা নীতি নির্ধারকদের একটা কৌশল ঠিক করা উচিত যে কতদিনের মধ্যে তারা, এই যেহেতু আমি বললাম যে ইট কুইকলি ডুইন্ডলস ভাইরাসটা, সুতরাং আমাকে মনে রাখতে হবে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার দেশের সমস্ত লোককে, মানে তার 70% লোক, আমি যেটা বললাম 12.5 কোটি ডোজ, মানে 25 কোটি ডোজ লাগবে, এইটা আমার দিয়ে দিতে হবে যদি আমি হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে চাই। সেই জন্য সরকারের একটা কর্মপরিকল্পনা দরকার যে আমি এই 25 কোটি ডোজ আমাকে সংগ্রহ করতে হবে,
কোত্থেকে সংগ্রহ করব এবং আমি কতদিনের মধ্যে এই ডোজ দেওয়াটা সম্পন্ন করব, প্রথম লক্ষ্যটা থাকবে সেটা। এরপরে আমি সেই পরিমাণ ডোজ সংগ্রহ করার জন্য আমাকে আলাপ আলোচনা চালাতে হবে বা কিনতে হবে, হোয়াট এভার ইট ইজ। এখন প্রশ্নটা আসছে যে আমরা প্রথমত যে ভুলটা করেছি, একটি সোর্সের উপরে ডিপেন্ড করে একটা ভুল করেছি। আমাদের কিন্তু অন্য সোর্সের অফার ছিল, আমরা সেই অফারটা সেই সময় গ্রহণ করিনি, যার জন্য ইন্ডিয়া আমাদেরকে যে 50 লাখ ডোজ করে প্রতি মাসে দেওয়ার কথা ছিল, যে কোনো কারণেই হোক, আমি কারণ বিশ্লেষণে যাব না, এটা তারা দিতে পারছে না। দিতে না পারার কারণে আমি এখন অল্টারনেটিভ সোর্স করছি। এইটা কোনো রাষ্ট্রের জন্য বা রাষ্ট্র যারা চালান তাদের জন্য কোনো একটা সুখপ্রদ জিনিস নয়, কারণ তার জনগণ তারা আশা করে যে রাষ্ট্র যে সিদ্ধান্তগুলি নিবে সেইটা তাদের কাজে আসবে। কিন্তু রাষ্ট্র যদি সিদ্ধান্ত নিতে বিলম্ব করে, সাফারিংসটা কিন্তু জনগণের হয় এবং এই জনগণ কোনোদিনই তাদের সাফারিংসটা মেনে নিতে চাইবেন। সুতরাং আমি এখনো জানি না যে বাংলাদেশের যে 25 কোটি ডোজ টিকা লাগবে, মাত্র 3 কোটি ডোজের আশ্বাস আছে, আর 22 কোটি ডোজের টিকার জন্য আমরা অল্টারনেটিভ খুঁজছি। এখন খুঁজতে গিয়ে আমরা এখন স্পুটনিকের সাথে চুক্তি করছি, চায়নার সাথে চুক্তি করছি। এখন আসেন স্পুটনিকের টিকাটার কথা, এইটা আমি একটু সংশোধন করি। আমার আগে একজন বলেছেন, উইথ ডিউ রেসপেক্ট টু হিম, এইটা ইফেক্টিভনেস 91% এটা প্রমাণিত হয়েছে অ্যাজ কম্পেয়ার টু আদার ভ্যাকসিনস, যেটা জার্নালে এসছে ল্যান্সেটের। এখন কথাটা হচ্ছে যে আমরা এই স্পুটনিকের টিকাটা আজকে নিচ্ছি, এটা আমরা আগে আলাপ আলোচনায় যাই নাই রাশার সাথে, এইটা ও ঠিক হয় নাই, আজকে তো নিলাম আমরা সেই টিকাটা। এবং আমি যদি আরেকটু বলি যে আমরা চাইনিজ টিকাটা এখন নেওয়ার চিন্তা করছি, অথচ চাইনিজ অফারটা আমাদের কাছে এসেছিল প্রথম, আমরা গবেষণা করারও সুযোগ পাচ্ছিলাম সেই সময়, এবং যে কোনো কারণেই হোক রাষ্ট্রের সিদ্ধান্ত যেটা হয়েছে তারা সেই টিকাটা নেন। আলটিমেটলি আমাদের অবস্থাটা কি হয়েছে, আমরা স্পুটনিকটা এখন 60টা দেশ নিয়েছে, পৃথিবীর 60টা দেশ স্পুটনিক টিকা নিয়েছে এপ্রিলের এই 2021-এ। আপনি চিন্তা করে দেখেন, পৃথিবীর 60টা দেশ। এখন সেই জায়গায় আমরা স্পুটনিকের টিকাটা নিচ্ছি আজকে, ইটস টু লেট। তার মানে আমার প্রস্তুতিটা এই জায়গায়ও একটা ঘাটতি ছিল। এখন আসেন চাইনিজ টিকাটার কথা। চাইনিজ টিকাটার বিশেষ করে আপনি যদি আসেন যে সিনোভ্যাক্সের টিকা, সেই জায়গাটায় আমরা কি করলাম, সিনোভ্যাক আর অ্যাস্ট্রাজেনেকা দুটো একই রকমের টিকা কিন্তু, এবং এই ডেভেলপিং কান্ট্রিজের ভিতরে আপনি যদি দেখেন সিনোভ্যাকের টিকাটা কতগুলি কান্ট্রি নিয়েছে, আমি দু একটা নাম বলে যাই শুধু আপনার, সিঙ্গাপুর নিয়েছে, মালয়েশিয়া নিয়েছে, ফিলিপিন্স নিয়েছে, ইন্দোনেশিয়া নিয়েছে, টার্কি নিয়েছে, ব্রাজিল নিয়েছে, চিলি নিয়েছে, আমি আরো নাম বলতে পারবো যারা সিনোভ্যাকের টিকা নিয়েছে। বাংলাদেশ কেন সিনোভ্যাকের টিকাটা নিল না বা এখনো কেন ডিলে হচ্ছে? আমাদেরকে তো যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্দিষ্ট সময়ের ভিতরে 25 কোটি ডোজ টিকা আমাকে 12.5 কোটি লোককে দিতে হবে, ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ যে আমার টার্গেট, যে আমি হার্ড ইমিউনিটি অ্যাচিভ করব। তাহলে আমাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কতদিনের মধ্যে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে চাই, সরকার বলতে হবে এবং জনগণের তা জানতে হবে, কারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া সরকার কোনোভাবেই সফলতা অর্জন করতে পারবে না। সেইটা মাস্ক পরা হোক, হাত ধোয়া হোক, অথবা টিকা গ্রহণ করা হোক, জনগণকে সম্পৃক্ত করতে হবে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম থেকে বলে আসছে। তাইলে টিকা নেওয়ার জন্য মানুষকে যদি আমরা সম্পৃক্ত করতে হয়, আমাকে তো টিকাটা অ্যাভেলেবল করতে হবে। সেই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশ সরকার তার কৌশলটা জনগণের কাছে উন্মুক্ত করে দেয়, যে কি কৌশলে তারা আলটিমেটলি এটা অর্জন করতে যাচ্ছে, যাতে জনগণ নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় সরকারের সাথে সহযোগিতা করতে পারে সম্পৃক্ত হয়ে। ডক্টর মোজাহিরুল হক, আপনার কাছে আবার আসবো আমি, আমার সঙ্গে থাকবেন ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল। যেটি মোজাহিরুল হক স্যার বলছিলেন যে একটু বিলম্ব হয়ে গিয়েছে বিশেষ করে স্পুটনিক ভি এবং সিনোভ্যাকের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে, এই বিলম্বটার কারণেই কি আজ সংকটের মুখে পড়তে যাচ্ছে? বা আমি মনে করি না বিলম্ব হয়েছে। দেখেন, চীনা যে অফারটি আমাদের কাছে আগে ছিল সেটি ছিল সিনোভ্যাকের অফার, এখন এসছে সিনোফার্মের অফার। তো যেটি কার্যকর চীনা টিকা বলে আমরা এখন মনে করছি, তার অফার আমাদের কাছে আগে ছিল না। আজকে যে টিকাটি অনুমোদন পেয়ে যাচ্ছে সেটি সিনোফার্মেরও টিকা। সিনোভ্যাকের এখনও কোনো রেজিস্ট্রেশন অফার আমাদের কাছে আসেনি। সিনোভ্যাকের যে অফারটি ছিল এটি ক্লিনিক্যাল ট্রায়াল করার জন্য, অর্থাৎ সিনোভ্যাক খুব আর্লি স্টেজে আমাদের কাছে এসেছিল। আজকে যতগুলো দেশে সিনোভ্যাক ব্যবহার করা হচ্ছে, যখন সিনোভ্যাক আমাদের কাছে এসেছিল তার ধারে কাছেও ছিল না। সিনোভ্যাক তখন কিছু দেশে ক্লিনিক্যাল ট্রায়ালে ছিল, এখানে ক্লিনিক্যাল ট্রায়াল করতে চেয়েছিল।
আমার কাছে মনে হয়েছে যে আমরা এখনও যে সিদ্ধান্ত নিয়েছি আজকে সেটি এখনও বাস্তবসম্মত। আপনি যদি এখন কি বলে স্পুটনিকের কথা বলেন, এই স্পুটনিক আজকে 60টা দেশে চলছে, যেদিন আমাদের কাছে নেওয়ার অফার ছিল তখন 10টা দেশে চলছিল না, এর নিরাপত্তা তখন প্রমাণিত ছিল না। ডক্টর আব্দুর রহমান এগ্রি করবেন যে ককেশিয়ানদের মধ্যে বা হোয়াইটদের মধ্যে একটা টিকার যে কার্যকারিতা আমার মধ্যে সেটা নাও হতে পারে। আমার তো এখন স্পুটনিকের ইন্ডিয়ান ডাটা আছে, এখন আমি যেটা ইন্ডিয়া কাজ করছে মানে আমার সিমিলার জনগোষ্ঠীর মধ্যে কাজ করছে, সো আমি এটা নিতে পারি। আমরা যে কোভিশিল্ড নিয়ে এসেছি সেটাও কিন্তু ইন্ডিয়া ট্রায়াল হয়েছে এবং ইন্ডিয়ান ট্রায়ালের ডাটা দেখে নিয়েছে। আমার সরকার কিন্তু আমাদের জনগণের স্বাস্থ্য নিরাপত্তার দিকে নজর রেখেছেন, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। তো সেজন্যই যেটা যদি আমরা ঢালাভাবে বলে দিই, আগে চাইনিজ অফার ছিল, কেন চাইনিজ অফার নিচ্ছি না, আগে ছিল সিনোভ্যাকের অফার, এখন এসছে সিনোফার্মের অফার, এগুলো একটু খেয়াল করতে হবে। তখন যে অফার দিয়েছিল ট্রায়ালের অফার দিয়েছিল, আজকে রেজিস্ট্রেশন অফার এসছে। আজকের স্পুটনিক 5 আর 3 মাস আগে 4 মাস আগে স্পুটনিক 5 এক জায়গায় দাঁড়িয়েছিল না। এগুলো আমাদের সবসময় বিবেচনা নিয়ে আমার কাছে মনে হয় জিনিসটা চিন্তা করলে ভালো। আর আমি যেটা মনে করি যে তর্কের সাথে খাতিরে এরকম একটি টক শো আমরা 6 ঘন্টা করতে পারবো, এটা ঠিক, ওটা ঠিক। বাস্তবতাটি হচ্ছে এই যে বিশ্বব্যাপী টিকার ঘাটতি আছে এবং বিশ্বব্যাপী টিকা ম্যানেজমেন্টের বিষয়গুলো চলছে। যেমন একটি কথা যে 13 লাখ ডোজের কী হবে, 14 লাখ ডোজের কী হবে, তারও উত্তর কিন্তু আছে এবং সেটি আলোচনায় উঠে আসা উচিত। আপনি খেয়াল করবেন যে আজকে গত কদিন আগে ফ্রেঞ্চ রেগুলেটররা বলে দিয়েছে যে প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকা যারা নিয়েছেন তাদেরকে তারা ফাইজার বা মডার্না টিকা দিবেন। আমাদের দেশে পরামর্শ, এবং আমরা জানি যে গত ফেব্রুয়ারি মাসে অ্যাস্ট্রাজেনেকা ডিসাইড করেছে মিডল ইস্টে এবং আজারবাইজানে প্রথম ডোজ কোভিশিল্ড, সেকেন্ড ডোজ কি আপনার স্পুটনিক 5-এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। এখন এগুলো কি মানে এগুলো কিন্তু সব বায়বীয় কথা না, এটা আমার যদি একজন অভিজ্ঞ ফার্মাসিস্টের উপস্থিতি বলা উচিত না। বিষয়টি হচ্ছে যে স্পুটনিক 5 কিংবা আপনার অ্যাস্ট্রাজেনেকা এগুলো সব হচ্ছে অ্যাডিনোভাইরাস ভেক্টর টিকা, মানে একটা অ্যাডিনোভাইরাসকে নিষ্ক্রিয় করা হয়েছে। কাছাকাছি টিকা স্পুটনিক 5-এর 2 রকম ভাইরাস 2টো টিকার ডোজে ব্যবহার করা হয়েছে, আর এখানে একই রকম ভাইরাস 2খানে ব্যবহার করা হয়েছে। একটি টিকা 2টি ডোজ কেন দেওয়া হয়? প্রথমটা ডোজটা দেওয়া হয় প্রাইমিং করার জন্য, অর্থাৎ আমার ইমিউন সিস্টেমকে চেনানোর জন্য তোমাকে একটা টিকা দিলাম। আর সেকেন্ড ডোজটা দেওয়া হয় সেই সিস্টেমকে বুস্ট আপ করার জন্য, আর শক্তিশালী করার জন্য। তো এখন যখন আপনি একটি ডিএনএ টিকা দিবেন, সেই ডিএনএ কিন্তু এমআরএনএ হয়ে অ্যান্টিবডি তৈরি করে। তাহলে আপনি যখন অ্যাস্ট্রাজেনেকা দিচ্ছেন বা কোভিশিল্ড দিচ্ছেন, আপনি ডিএনএ দিচ্ছেন, সেটা এমআরএনএ হয়েই ওই জায়গায় যাবে। আর আপনি যখন একটা এমআরএনএ টিকা দিবেন, ফাইজার দিবেন, সরাসরি ওই জায়গায় যাবে। এগুলোর মধ্যে খুব বেশি ব্যবধান কিন্তু নেই। ফলে আমরা কিন্তু এমন কোনো, যেটা আব্দুর রহমান বলেছেন, আমরা কিন্তু মারাত্মক কোনো বিপদে পড়ে যাইনি। আমার কাছে মনে হয় সংকট উত্তরণ হয়ে গেছে। 14 লাখ ডোজ ডেফিসিয়েন্সি, আপনি আগামী মাসে রাশিয়া থেকে পাবেন 40 লাখ ডোজ, চীন থেকে পাবেন 5 লাখ ডোজ। তো আপনার তো 14 লাখ ডেফিসিয়েন্সি কাটিয়ে আপনার তো 31 লাখ ডোজ বেশি আছে। পরামর্শ তো না করছেন যে আমার মনে হয় যে না, এখনো কিন্তু না করেননি। এখন যেটা হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আগামীকালকে পরামর্শ কমিটির মিটিং আছে, তারা তথ্যপত্র দেখবেন। আমি যেসব তথ্যপত্র দিচ্ছি এটা কিন্তু আমি রেফারেন্স নিয়ে বলছি, সব বাস্তবসম্মত জিনিস। ডক্টর স্বপ্নিল, আপনার কাছে আবার আসবো আমি। ডক্টর আব্দুর রহমান, জি, 13 লাখ 14 লাখ যারা প্রথম ডোজ নিয়েছেন অ্যাস্ট্রাজেনেকা, তাদের কি হবে? সেটি কি, যেটি ডক্টর স্বপ্নিল যে উদাহরণ দিলেন, বললেন স্পুটনিক 5 জি 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 আছে ভি, সেটি কি করা যাবে কিনা? জি, এই প্রশ্নটি এখন সব জায়গায় এসেছে। তবে এই প্রশ্নটি আসার আগে আমি একটু বলি, হ্যাঁ, আমাদের যে টিকাদান পদ্ধতি যেটা ডক্টর মোজাহিদুল ইসলাম বললেন, সেখানে আমি একটু অবশ্যই যে হ্যাঁ, টিকার ব্যবস্থাপনা যদি আমরা হার্ড ইমিউনিটি অ্যাচিভ করার জন্য প্রচুর পরিমাণ টিকার ব্যবস্থাপনা করতে হয়, সেটা অবশ্যই আমাদের সরকারের থাকা উচিত। এবং সরকারের আমাদের ছিল না সেটা কিন্তু না, আমাদের সরকারের কিন্তু সঠিকভাবেই এগোচ্ছিল। আসলে আমরা এখন অনেক কথাই বলছি, কিন্তু যখন আমরা 10.5 কোটি টিকা প্রথম ফেজে নিশ্চিত করেছিলাম, তখন কিন্তু আমরা অনেকেই বলিনি যে সরকারের অন্য একটা সোর্স থেকে টিকাটা আনা উচিত, অন্য একটা। তখন কিন্তু আমরা যারা বিশেষজ্ঞ তারা এই কথাটি বলতে পারিনি। হয়তো এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতির কারণে, এবং পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ, নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কারণে। পার্শ্ববর্তী দেশ ভারতের সিরাম ইনস্টিটিউট, ভারত সরকার যে এই ধরনের আচরণ আমাদের সঙ্গে করবে, এটা কিন্তু আমাদের আসলে ধারণা ছিল না, মানে আমাদের সঙ্গে যে সম্পর্ক। কিন্তু তাদের যে পরিস্থিতি, তাদের এটা ছাড়া তাদের জন্য উপায় নাই। যাই হোক, আমরা একটা পরিস্থিতিতে পরিস্থিতি, তবে সেখানে যদি অল্টারনেটিভ একটা সোর্স থাকতো তাহলে অবশ্যই ভালো ছিল, যেটা আমরা এখন অনুভব করতে পারছি। সেটা অবশ্যই দরকার, কারণ টিকা যত তাড়াতাড়ি পেয়ে আমাদেরকে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করা যায়, সেটা ভালো। কিন্তু আমি পাশাপাশি ডক্টর স্বপ্নিলের সঙ্গে একমত যে আমরা কিন্তু এখনও এরকম পরিস্থিতিতে পড়িনি। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যদি কম্পেয়ার করি, আমরা কিছু উন্নত দেশ বাদ দিয়ে আমরা কিন্তু খুবই খারাপ অবস্থায় আছি, এটা আমরা বলবো না। কারণ অনেক দেশে কিন্তু টিকা পায়নি। এই যে
আপনি ভ্যাকসিন কূটনীতি বা ভ্যাকসিন ডিপ্লোম্যাসি নিয়ে আপনারা অনেক টকশো করেছেন, এই বিষয়টা কিন্তু সারা বিশ্বব্যাপী আছে। ইদানিং কিন্তু এটা আরও প্রকট আকার ধারণ করেছে। যখনই ভ্যাকসিনের এফিকেসি দেখা যাচ্ছে, এটার প্রথম দিকে অনেকের অনীহা ছিল, সারা বিশ্বব্যাপী যখন দেখা যাচ্ছে এটা ভালো এফিকেসি আছে, সেফটি লেভেল খুব ভালো, সবাই কিন্তু এটাকে কুক্ষিগত করে রাখছে। ইভেন আমেরিকাতে এই জো বাইডেন আসার পরে আমেরিকা কিন্তু তাদের নীতি চেঞ্জ করে ফেলেছে এবং ভ্যাকসিন বাইরে দেওয়া যাবে না, ভ্যাকসিনের কাঁচামালও তারা দেওয়া বন্ধ করে দিয়েছে। জনসন জনসন ভ্যাকসিনে আসার পরে তারা এটা সম্পূর্ণভাবে আমেরিকাতে জনসন জনসন থেকে মার্ককে এটা দেওয়া হলো, যেটা তৈরি করার জন্য যে ব্যাপক আকারে প্রচুর তৈরি করে আমেরিকাকে আগে রক্ষা করতে হবে, এভাবে কিন্তু যদিও জনসন জনসন ভ্যাকসিন নিয়েও একটু সমস্যা হয়েছে পরবর্তীতে আমরা শুনেছি। তো বিষয়টি হচ্ছে যে আমাদের আসলে ভ্যাকসিন এখন যে সংকট আছে 14 লক্ষ, সে 14 লক্ষ সংকট আমার মনে হয় যে এটা আমরা জুন জুলাই পর্যন্ত, জুলাইয়ের ভিতর যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি এই টিকা, তাহলে সম্ভব। আরেকটি প্রশ্ন বর্তমানে যেটা উত্থাপিত হয়েছে যে আমরা যদি প্রথম অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়ে অন্য টিকা দেওয়া যাবে কিনা। এখন পর্যন্ত কিন্তু 3-4টি ট্রায়াল সারা বিশ্বব্যাপী চলছে। ইভেন ইউকেতে কিন্তু একটা ট্রায়াল চলছে অক্সফোর্ড ভ্যাকসিনের পরে অন্য ফাইজার ভ্যাকসিন বা অন্য ভ্যাকসিন দিয়ে, সেখানে কি তার রেজাল্ট কী হয় সেটার রেজাল্ট যদিও আমরা এখন পর্যন্ত জানিনি, কিন্তু সেটা কিন্তু চলছে। আর অন্যান্য দেশেও চলছে এবং অন্যান্য দেশেও কিন্তু এইভাবে হচ্ছে। এবং ইউরোপে আপনি জানেন যে যেখানে অ্যাস্ট্রাজেনেকার ফার্স্ট ডোজ দেওয়ার পরে সেকেন্ড ডোজ বন্ধ করে দিয়েছে এবং জনগণই নিতে অনীহা প্রকাশ করেছে, রক্ত জমাট বাঁধার একটা বিষয় এসেছিল, সেখানে কিন্তু অন্য ভ্যাকসিন দিয়ে সেকেন্ড ডোজ তাদেরকে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আসলে কিন্তু আমরা যদি দেখি যে আমাদের যদিও অনেকে অনেক কথা বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে একটা ভ্যাকসিন এই যে স্পুটনিক ভি বা অ্যাস্ট্রাজেনেকা দেওয়ার পরে স্পুটনিক ভি দিলে আমি ব্যক্তিগতভাবে আমার জ্ঞানে আমি মনে করি যে কোনো অসুবিধা হবে না। তবে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এখন পর্যন্ত কোনো ক্লিনিক্যাল ট্রায়াল নেই। আমরা টিকাগুলো দিচ্ছি ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্টের উপর ভিত্তি করেই। কিন্তু আপনি দেখেন যে কথাটি ডক্টর স্বপ্নিল বললেন যে আমরা এই টিকার ভিতরে কি এটা একটা ভেক্টরের ভিতরে আমরা একটা ডিএনএ ঢুকিয়ে দিচ্ছি, একটা সিকোয়েন্স, একটা ডিএনএ সিকোয়েন্স ঢুকিয়ে দিচ্ছি। এটা থেকে মেসেঞ্জার আরএনএ হচ্ছে, মেসেঞ্জার আরএনএ থেকে স্পাইক প্রোটিন হচ্ছে, আমরা স্পাইক প্রোটিনকে ধরে, এবং স্পাইক প্রোটিন হওয়ার পরে বডিতে আমাদের অ্যান্টিবডি গ্রো করছে। আপনার এই অ্যাস্ট্রাজেনেকার টিকাও কিন্তু এই স্পাইক প্রোটিন তৈরি করছে এবং তার থেকে আমাদের বডি রেসপন্স করে অ্যান্টিবডি তৈরি করছে। আবার এই আপনার স্পুটনিক ভি কিন্তু এটা একইভাবে কিন্তু স্পাইক প্রোটিন তৈরি করছে। তাহলে এই দুটোর ভিতর কিন্তু কোনো সংঘর্ষ নেই। তবে হ্যাঁ, আমরা যেহেতু সেকেন্ড ডোজটা বুস্ট আপ করার জন্য দিচ্ছি, তাহলে ফার্স্ট আমরা যে ডোজটা দিয়েছি সেই ডোজের এগেনস্টে যে মেমোরি সেল, যে টি সেল বা যে বি সেল গ্রো করেছে বা যে অ্যান্টিবডি গ্রো করছে, আমরা যদি সেটা দিই তাহলে বুস্ট আপের ক্ষেত্রে হয়তো সেটা ভালো হতে পারে, কিন্তু এক্ষেত্রেও যে হবে না বা এক্ষেত্রে এর থেকে ভালোও যে হতে পারে সেটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু সে ব্যাপারে কোনো গবেষণার নাই বিধায় আমরা এখন অনীহা প্রকাশ করছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব একটা অসুবিধা হওয়ার কথা না, এভাবে যদি ককটেল ফর্মে, কারণ আপনি স্পুটনিক ভি ভ্যাকসিনটি কিন্তু ককটেল ফর্মে, এখানে কিন্তু অ্যাডিনোভাইরাস প্রথমে RAD26 RAD5 দেওয়া হচ্ছে, প্রথম ডোজে দেওয়া হচ্ছে একটা অ্যাডিনোভাইরাস একটা দেওয়া হচ্ছে, দ্বিতীয় ডোজে কিন্তু আরেকটা দেওয়া হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এখানে আসলে যদিও গবেষণালব্ধে কোনো ফলাফল নাই, তারপরেও এটা খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। তবে আমি মনে করি যে আমাদের যে সময় আছে, এই সময়ের ভিতরে আমরা অবশ্যই যদি সিরাম ইনস্টিটিউট জুন জুলাই পর্যন্ত বলেছে, জুন জুলাইয়ের ভিতরে আমেরিকা যে 60 কোটি আমেরিকার যে ভ্যাকসিনটা আছে সেটা সরকার অলরেডি যোগাযোগ শুরু করেছে, যদি সেটা আনা সম্ভব হয় বা সিরাম ইনস্টিটিউট জুন জুলাইয়ের দিকেও যদি আমরা ভ্যাকসিনটা পাই, কিছু পরিমাণ ভ্যাকসিন পাই, তাহলে আমরা হয়তো এই সংকট কাটিয়ে উঠতে পারবো। আমেরিকার 60 মিলিয়নের কথা বলা আছে, 60 মিলিয়ন, জি, সেটা যেহেতু সেখানে পড়ে আছে, তারা ব্যবহার করছে না, আমার মনে হয় সরকার যদি ভালোভাবে যোগাযোগ করতে পারে, সেখান থেকে সেই ভ্যাকসিনটি যদি আনা যায়, তাহলে আমাদেরকে দারুণভাবে সেটা সহায়তা করবে। ডক্টর আব্দুর রহমান, আমরা আর একটা বিরতি নেব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর মোজাহিরুল হক, আমরা পার্শ্ববর্তী দেশের যে ভারত ভ্যারিয়েন্ট যেটি বলা হচ্ছে যে শক্তিশালী করোনার যে অনেক বেশি গুণ ক্ষমতা সংক্রমণের, সেটির জন্য আমাদের সীমান্ত বা সীমান্তে চলাচল 2 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি আরও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভারত সে কারণে হয়তো আমরা ভারত থেকে যে অক্সিজেন আমরা পেতাম, আমদানি করা হতো, সেগুলো হয়তো পাওয়া যাবে না। বাংলাদেশে যদি কোনো কারণে এই ভ্যারিয়েন্ট সংক্রমিত হতে থাকে এবং অবস্থার যদি অবনতি হয়, সেক্ষেত্রে আমাদের এইখানে কি প্রস্তুতি আছে চিকিৎসা সেবার ক্ষেত্রে এবং মানুষকে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করার ক্ষেত্রে?
জি, ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রসঙ্গটা আসার আগে আমাদের যে দুজন আলোচক যে বক্তব্য রেখেছেন ওই জায়গায় আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। ওনারা সুন্দর বলেছেন। জি। আপনি রাশিয়া দেখেন 100 মিলিয়ন ডোজ তারা স্পুটনিক ভ্যাকসিন কিন্তু ইন্ডিয়ার কাছে বিক্রি করেছে 100 মিলিয়ন, এবং তারা তাদের নিজস্ব ভ্যাকসিন কিন্তু আছে, অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও তাদের নিজস্ব ভ্যাকসিন আছে, তারপরেও তারা চাইনিজ ভ্যাকসিন কিনেছে। তো আমি যেই কথাটা সাপ্লিমেন্ট করতে চাচ্ছি সেটা হলো আমাদের লক্ষ্যটা থাকতে হবে, আমি যেই কথাটা বলেছি যে আমাদের 25 কোটি ডোজের দরকার আছে। সুতরাং 12.5 মানে 2টা ডোজ করে হলে 25 কোটি ডোজের দরকার আছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ জানি না যে সরকারের পরিকল্পনাটা কি এই 25 কোটি ডোজ পাওয়ার জন্য, কারণ 25 কোটি ডোজ ছাড়া আমরা হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে পারবো না। এইটা বলে আমি আপনার প্রসঙ্গটায় আসছি, অক্সিজেনের বিষয়টা। অক্সিজেনের বিষয়টাও বাংলাদেশ কিন্তু অক্সিজেন তৈরি করার সক্ষমতা রাখে। আমরা সবাই জানি যে দুটো অক্সিজেন, একটা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন আর একটা হলো আমরা মানুষের জন্য যেটা ব্যবহার করি। এই দুই ধরনের অক্সিজেন কিন্তু আমাদের প্রয়োজন। আমরা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন প্রচুর তৈরি করি। পার্থক্যটা কি? মেডিকেল অক্সিজেনটার ভিতরে অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে এবং হাইড্রোজেন থাকে। এইটা হলো মেডিকেল অক্সিজেন। আর আমরা এটাকে আমরা হাই পিউরিটি অক্সিজেন যেটা বলি আর কি। আরেকটা অক্সিজেন, যেটা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন, সেইটাতে কিন্তু এইটাতে থাকে আপনার 93 থেকে 96% বা একটু এদিক ওদিক হতে পারে অক্সিজেন। আর যেটা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সেটার ভিতরে 99.333 বা তারও বেশি থাকে। পার্থক্যটা শুধু এইখানে, আমরা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনটাকে থেকে আমাদের যে মেডিকেল অক্সিজেনটা সেইটা আমাদের মানুষের জন্য গ্রহণযোগ্য একটা অক্সিজেন। তার মানে এই না আমরা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনটার যে ইম্পিউরিটি আছে সেগুলি দিয়ে নিতে পারবো না ইমার্জেন্সিতে। এইখানে আমি একটা পরামর্শ রাখছি আপনাদের মাধ্যমে, সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনটাকে আমরা কিন্তু মেডিকেল অক্সিজেনে রূপান্তরিত করতে পারি। পাশাপাশি আরো একটা জিনিস যেটা করতে পারি, সিলিন্ডারের বিষয়টা। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের সিলিন্ডার আর আমাদের যে হিউম্যান কনজাম্পশনের জন্য যে সিলিন্ডার, এটা একটু ভিন্নতা আছে। এবং আরো ভিন্নতা আছে হলো রেগুলেটর এবং ফ্লো মিটার। আমরা যদি এখনই রেগুলেটর ও ফ্লো মিটার যদি আমদানি করতে পারি, তাহলে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন যেটা তৈরি হচ্ছে সেইখানে আমরা মেডিকেল অক্সিজেন তৈরি করতে পারবো। আমাদের সে সক্ষমতা আছে। এইখানেও ভারত নির্ভরতা আমাদের কমাতে হবে, কারণ পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের সমস্যা থাকতেই পারে এবং তারা তাদের দেশের জনগণকে প্রায়োরিটি অবশ্যই দিবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আত্মনির্ভরশীল জাতি হিসাবে আজকে যে জিনিসটা প্রমাণিত হয়েছে যে আমরা যতদিন পর্যন্ত আত্মনির্ভরশীল হতে না পারবো, অন্যের উপরে ডিপেন্ডেন্ট থাকবো, ততদিন পর্যন্ত আমরা স্বাস্থ্যের সুরক্ষা যেমন দিতে পারছি না, অন্য যে কোনো জীবনযাত্রার যে কোনো বিষয়েই আমরা তাদের সঠিক সুরক্ষাটা দিতে পারবো না। সুতরাং আমাদের সক্ষমতা অর্জন করতে হবে। সক্ষমতা না থাকলে আর সক্ষমতা যা আছে সেটাকে বৃদ্ধি করতে হবে। সুতরাং আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রেগুলেটর এবং ফ্লো মিটার আমদানি করে হলেও আমরা আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তৈরি করছি সেই জায়গা থেকে আমরা মেডিকেল অক্সিজেনটাকে যাতে কনভার্ট করে মানুষকে দিতে পারি সেই জন্য প্রস্তুত থাকতে হবে। লাগতেই পারে এমন কোনো সব না হোক, কিন্তু প্রস্তুত থাকাটা ভালো, কারণ এখানে আমাদের খুব একটা এক্সপেন্সেস নাই একটা থেকে আরেকটাতে যাওয়ার। ধন্যবাদ আপনাকে। ডক্টর মোজাহিরুল হক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অধ্যাপক ডক্টর মামুনুল মাহতাব স্বপ্নিল, যেটি মোজাহিরুল স্যার একটি প্রস্তুতির কথা বলছিলেন যে আমাদের আসলে সক্ষমতা অর্জন করতে হবে, আত্মনির্ভরতাই আমাদের আসলে জায়গায় যেতে হবে, অবশ্যই সেবা দরকার। অবশ্যই আমি স্যারের সাথে একদম শতভাগ একমত, এবং সেইখানে দাঁড়িয়ে দুটো জায়গার কথা বলি। একটি হচ্ছে যে অক্সিজেন, যেটি এখন আরেকটি সংকটের জায়গা হিসেবে আবির্ভূত হতেও পারে। সেক্ষেত্রে স্যার যেমনটি বলেছেন যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন যা আছে সেটাকে স্বাস্থ্য খাতে কনজাম্পশনের জন্য নিয়ে আসে, এবং এই উদ্যোগটা কিন্তু শুরু হয়েছে। কারণ আমি গতকালকে দেখেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় কোথাও একটি প্রেস কনফারেন্সে প্রেস ব্রিফিংয়ে কথাটি বলেছেন। এর আগের দিন আমাদের ঘনিষ্ঠ ডক্টর রোবেদ আমিন, প্রফেসর রোবেদ আমিন, যিনি এখন সিডিসির ডাইরেক্টর এবং এনসিডিসির ডাইরেক্টর এবং স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র, তিনি তালিকা প্রদান করছিলেন যে কোন কোন কোম্পানিকে এখন বলা হয়েছে সরকারের তরফ থেকে যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মানুষের হিউম্যান কনজাম্পশনে ব্যবহার করতে হবে। আর ভ্যাকসিন সক্ষমতার কথা যদি বলেন, তাহলে আমি আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। মোজাহির স্যার আমার যতদূর খেয়াল পরে একসময় ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের ডাইরেক্টর ছিলেন। ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে কিন্তু একসময় ভ্যাকসিন তৈরিটি স্যাররা ভালো বলতে পারবেন, রিচ হেরিটেজ ছিল। আমাদের দেশের উৎপাদিত গুটি বসন্তের টিকা দিয়ে শুধু বাংলাদেশ না, ভারত এবং পাকিস্তান থেকে একসময় গুটি বসন্ত নির্মূল করা হয়েছিল। আজকে হয়তো টিকা টেকনোলজি অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, আজকে হয়তো আইপিএইচে সেই সক্ষমতা নেই, কিন্তু ঐতিহ্যটা তো আছে। এখন আমাদের ইডিসিএল, আমি যতদূর জানি যে গোপালগঞ্জে যে প্ল্যান্টটি আছে সেটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ওষুধ কারখানা।
আমার কাছে মনে হয় খালি বেসরকারি খাতের উপর নির্ভর করলে হবে না। বিদেশ নির্ভরতা যেমন কোনো কোনো ক্ষেত্রে শঙ্কার বা সংকটের কারণ, বেসরকারি খাতের উপর সরাসরি নির্ভরতা এসব ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে। ফলে পাশাপাশি সরকারি খাতে ভ্যাকসিন উৎপাদনের জন্য এখন জোরে সোরে আনতে হবে আমাদের, আমার কাছে মনে হয়। কিন্তু এটি ঝিমিয়ে গেল কেন? একসময় আপনি বললেন যে গুটি বসন্তের ঝিমিয়ে গেল কারণ আমি যতদূর জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একসময় বলেছিল যে গুটি বসন্ত এখন নির্মূল হয়ে গেছে, এটি বন্ধ করে দেওয়ার জন্য। এরা বোধহয় সর্বশেষ ভ্যাকসিন উৎপাদন করেছে 2007 সালে, সেটি বোধহয় ছিল কলেরা ভ্যাকসিন কিংবা টাইফয়েড ভ্যাকসিন, আমি শিওর না, কিন্তু সেটিও প্রযুক্তিগতভাবে পিছিয়ে গেছে বলে বন্ধ করা হয়েছে। এখন যদি বলেন যে কেন করা হয়নি, তাহলে ওই কথাগুলোই বলতে হবে যেগুলো রাজনৈতিক বক্তব্য চলে আসে। ওই সময় দৃষ্টিভঙ্গি ছিল না, বন্ধ করে দিয়ে আপগ্রেডের চিন্তা করা হয়নি। আর আমরা হয়তো একসময় ভুলেই গেছিলাম যে আবার কোনোদিনও প্যান্ডেমিক আসতে পারে, ইনফেকশন আসতে পারে। কারণ আমরা তো প্যান্ডেমিক আগে দেখেছি, আমরা ট্রমা সেন্টার, ক্যান্সার ট্রিটমেন্ট, হার্টের ট্রিটমেন্টের উপর জোর দিচ্ছি, অথচ আজকে আমরা সেসব চিকিৎসা তো ভুলে গিয়ে খালি প্যান্ডেমিক নিয়ে আছি। ডাক্তার স্বপ্নীল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অধ্যাপক ডক্টর আব্দুর রহমান, আমাদের আসলে প্রথম শঙ্কা হচ্ছে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট, ভারতীয় ভ্যারিয়েন্ট বলতে যেটা বলছে, সেটির সংক্রমণ রক্ষা করা সেক্ষেত্রে থেকে জনগণকে, এবং পাশাপাশি ভ্যাকসিন দেওয়া, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জোর দিয়েছেন যে এই কয়টা কারণে এখানে হয়তো সংক্রমণ বাড়তে পারে। সেখানে কি করণীয়? জি, সেখানে করণীয় আগে একটা বিষয় বলে নেই যে আপনি একটু আগে আমাকে যেটা জিজ্ঞেস করেছিলেন, আমার একটু মানে মনে ছিল না একটা বিষয়, যে আমি যতটুকু জেনেছি যে আমরা কোভ্যাক্স থেকে 80 লক্ষ ভ্যাকসিন কিন্তু পাচ্ছি মে মাসে। এখন কোভ্যাক্স থেকে যে 80 লক্ষ ভ্যাকসিন পাবো, সেখানে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন থাকতে পারে। অ্যাস্ট্রাজেনেকার বেশি থাকবে? হ্যাঁ, থাকলে কিন্তু ওই আপনি যে 14 লক্ষের যে বিষয় বলেছেন, আমার মনে হয় যে এখানে মে মাসে যদি পেয়ে যায় তাহলে কিন্তু এটা মিট আপ করে যাবে। সেটিও কি শিওর কিনা বা নিশ্চিত করে বলা যায় কিনা? আমি অবশ্য জেনেছি যে 80 লক্ষ ভ্যাকসিন পাওয়ার একটা সম্ভাবনা আছে মে মাসে কোভ্যাক্স থেকে, যদি সেটা পাওয়া যায় আর কি, সেটা একদম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে বিষয়টি বলেছেন যে আমাদের এই ইন্ডিয়ান যে ট্রিপল মিউট্যান্ট ভেরিয়েন্ট, সেটা কিন্তু খুব ভয়ানক অবস্থা তৈরি করেছে। আমরা প্রথম দিকে এখানে আলোচনা করছিলাম যে ইউকে ভেরিয়েন্ট, আমরা ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, অথচ আমার ফ্রেন্ড যারা ইউকেতে ছিল তারা বারবার ফেসবুকে আমাদেরকে নক করছিল ইন্ডিয়ান ট্রিপল মিউট্যান্ট ভেরিয়েন্ট নিয়ে। ইউকেতে যারা বসবাস করেন তারা খুবই ভয় পাচ্ছেন। ইউকেতে এখন কিন্তু অনেক ভালো অবস্থায় চলে এসেছে, খুব কন্ট্রোলে চলে এসেছে, কিন্তু তারা আবার ভয় পাচ্ছেন যে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা না এসে যায়। তখন কিন্তু আমরা ইন্ডিয়ান ভেরিয়েন্টের নাম শুনিনি। তো এরকম তো ইন্ডিয়ান ভেরিয়েন্টটা এখন সবার কাছে, সবার মুখে মুখে আসছে, এবং আমরা ইন্ডিয়ান ভেরিয়েন্টের কি প্রতাপশালী, এই ভেরিয়েন্টটি কীভাবে মানে একদম তছনছ করে দিচ্ছে আমরা সেটা দেখতে পেয়েছি। তো আমার মনে হয় যে বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ার বর্ডার খুবই উন্মুক্ত আছে, যদিও বাংলাদেশ সরকার বর্ডার বন্ধ করে দিয়েছে, তারপরেও কিন্তু আসা যাওয়ার একটা চ্যানেল আছে আমার কাছে মনে হয়। সেখানে কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট খুব দ্রুতই বাংলাদেশে চলে আসতে পারে, এবং আমার মনে হয় এসেই গিয়েছে, না আসার কোনো কারণ আছে বলে মনে হয় না। যশোরের একটা হসপিটাল থেকে 10 জন শুনলাম যে পালিয়ে গিয়েছে, এসব বিভিন্ন কারণে। সেটা হয়তো এখনো আমরা বুঝতে পারছি না, এবং সেটাই আমাদের ভয়। সামনে যে ভয়, যে ব্যবস্থাপনাটি বা আত্মনির্ভরশীলতা যে কারণে দরকার, এই যে আপনি অক্সিজেন সংকট নিয়ে যেটা প্রফেসর মুজাহিরুল ইসলাম বললেন, যে আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার, কারণ ইন্ডিয়ার মতো পরিস্থিতি কিন্তু আমাদের এসে যেতে পারে। কারণ আপনি জানেন যে মার্কেট খুলে দেওয়া হয়েছে, সামনে ঈদ আছে, জনগণের চলাচল বাড়বে, এতে কিন্তু সংক্রমণের হুট করে আবার বেড়ে যেতে পারে। কারণ যখন মার্চ মাসের শেষের দিকে, এপ্রিল মাসের প্রথম দিকে বেড়ে গেলে হঠাৎ করে আমরা কিন্তু অনিয়ন্ত্রিতভাবে, মানে এটা এত যে বেড়ে যাবে আমরা কখনো ভাবতেই পারিনি। এবং কিন্তু আমাদেরও অক্সিজেনের সংকট দেখা যাওয়ার কথা শুনছিলাম, যে হসপিটালগুলোতে মনে হয় একটা সংকট দেখা দিবে, কিন্তু তারপরে হোক লকডাউনের কারণ হোক, যে কোনো কারণ হোক, একটু স্থিমিত হয়েছে। আমরা মোটামুটি অনেকটাই স্বস্তিতে এখন পর্যন্ত আছি, যদিও মৃত্যুর সংখ্যা কিন্তু একেবারে কমে নাই। এটা হয়তো আরও কিছুদিন থাকবে, বিশেষজ্ঞরা আরও বলতে পারবেন। তো আমার মনে হয় যে ইন্ডিয়ান মিউট্যান্ট ভেরিয়েন্টটাকে রক্ষা পাওয়ার জন্য আমাদের মানে কোনো ঢিলেঢালা ভাব না করে, কোনো হাল ছেড়ে না দিয়ে, আমাদের ওই 2000-3000 চলে এসেছে সংক্রমণ, এই দিকে না তাকিয়ে আমাদেরকে কঠোর স্বাস্থ্যবিধি মেনটেন করতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যেটা এই অক্সিজেনের ক্ষেত্রে ভারত তো এখন বন্ধই করে দিয়েছে। ভারত নির্ভরতা কমিয়ে যাবে। আমাদেরকে কিভাবে অক্সিজেন, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন, যেটা ডক্টর মুজাহিরুল ইসলাম বললেন, এটাকে কনভার্ট করা যায়, যেটা সরকার অলরেডি সেটা চিন্তাভাবনা করছে, এবং এটা অতি দ্রুত এটা বাস্তবায়ন করে আমাদেরকে অগ্রসর হতে হবে। পাশাপাশি আমাদের যে সক্ষমতা, আমাদের হসপিটালের যে সক্ষমতা এখন কিন্তু রিসেন্টলি একটু আবার বেড়েছে। মাঝখানে কিন্তু গুটিয়ে নেওয়া হয়েছিল, এটা সত্য যে আমরা একদম হাল ছেড়ে দিয়েছিলাম যে আমাদের কোভিড কিছু নাই, সেই ব্যবস্থাটুকু না। এবং আমাদের লকডাউন যেভাবে ঢিলেঢালা লকডাউন হচ্ছে, এই লকডাউন যদিও
সরকার অনেক জীবন ছাড় জীবিকাকে- দিয়েছে, জীবন জীবিকাকে করতে যায়, বাঁচাতে হবে। কিন্তু তারপরেও আমাদের সচেতনতা, জনসম্পৃক্ততা, লকডাউনটাকে যদি একটু কঠোর করা যায় এবং আরও সুন্দর ব্যবস্থাপনা নিয়ে যদি এগোনো যায়, আমার মনে হয় যে এভাবে চলা দরকার। তা না হলে কিন্তু আমরা অত্যন্ত, আমার মনে হয় যে ঝুঁকিতে খারাপ আছি। জি। দিকে যেতে অধ্যাপক ডক্টর আব্দুর রহমান, আছে। হাতে সময় কম, আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল এবং অধ্যাপক ডক্টর মুজাহিরুল হক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএ টিভির সঙ্গেই থাকুন।